প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে আমার সেশনে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন আলোচনা করার চেষ্টা করব প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল 27075 এর বিষয় কোড, সেই বিষয়ের প্রবিধান 22 অনুসারে যে সিলেবাস, সেই সিলেবাসের ইউনিট 4 অর্থাৎ অধ্যায় 4-এর 4.4 এবং 4.5 এই দুটো টপিকস নিয়ে যেখানে আলোচনা করতে হবে state the different techniques of motion study এবং describe time study procedures and its limitations. আমরা যখন মোশন স্টাডি, মাইক্রো মোশন স্টাডি এবং টাইম স্টাডির সংজ্ঞা জেনে নিলাম, ওয়ার্ক সিম্পলিফিকেশন, মোশন স্টাডির ক্ষেত্রে যে সকল ইকুইপমেন্ট ব্যবহৃত হয় সেগুলো সম্পর্কে, তখন আমাদের একটি ধারণা নিশ্চয়ই তৈরি হয়ে যাবে বা তৈরি হয়ে যাওয়া উচিত যে কি কৌশলে মোশন স্টাডি করা যেতে পারে। নিশ্চয়ই তোমরা যেটি ভাবছো ঠিক সেরকমই পর্যালোচনা অথবা উত্তর হওয়া সমীচীন। যেমন মোশন স্টাডি করার ক্ষেত্রে আমরা কি কৌশল অবলম্বন করে থাকি বা করা উচিত বা করা হয়। প্রথম করা হয় হচ্ছে টাইমকে নির্ধারণ করা হয় একটি নির্দিষ্ট কার্য সম্পাদন করার জন্য অথবা একটি কাজের খানিকটা অংশ সম্পাদন করার জন্য নানাবিধ টাইম কিপিং ডিভাইসকে ব্যবহার করে, সেটা হতে পারে স্টপ ওয়াচ, হতে পারে কম্পিউটার অ্যাসিস্টেড ইলেকট্রনিক স্টপ ওয়াচ, যেটা একটু তার সময়কে গ্রহণ করা হয় যে কোন অংশের জন্য কি পরিমাণ সময় ব্যয় করা হলো এবং সেগুলোকে রেকর্ড রাখা হয় এবং এগুলোকে বিশ্লেষণ করে একটি স্ট্যান্ডার্ড টাইম নির্ধারণ করার চেষ্টা করা হয় প্রোডাক্টিভিটির আলোকে। এটি কিন্তু প্রকৃত অর্থে আমরা মোশন স্টাডি করার জন্য ব্যবহার করব এই ডেটাগুলোকে, এই উপাত্তগুলোকে। এরপরে আরেকটি টেকনিক্স হচ্ছে মোশন স্টাডির জন্য মাইক্রো মোশন স্টাডি। যেমন আমরা একটি কাজ করার জন্য কত ক্ষুদ্র ক্ষুদ্র মোশন সেখানে ব্যবহৃত হচ্ছে, এটি আমরা একটি হাই স্পিড ক্যামেরা দিয়ে ক্যাপচার করা হবে, ধারণ করা হবে। সেটা হতে পারে ওয়ার্কারের জন্য, হতে পারে মেশিনের জন্য, এবং এই ক্যাপচারিং যে ইমেজগুলো সেগুলোকে আমরা পর্যালোচনা করা হবে ওই যে টাইম আমরা গ্রহণ করেছিলাম তার সাপেক্ষে, এবং তার মাধ্যমেই আমরা এলিমিনেট করতে পারবো কোন মোশনগুলোকে আমরা বাদ দিতে পারি আমাদের কাজটিকে সম্পাদন করার ক্ষেত্রে, কোনো রকমের আদর্শ অবস্থা থেকে বিচ্যুত না হয়ে। এটি হচ্ছে মাইক্রো মোশন স্টাডি নামক একটি কৌশল, যেটার মাধ্যমে আমাদেরকে প্রকৃত অর্থে মোশন স্টাডি করা হয়। এরপরে আসতে পারে হচ্ছে সাইকেল গ্রাফ অ্যান্ড ক্রোনোসাইকেল গ্রাফ। আমরা কিন্তু পূর্বের সেশনে আলোচনা করছিলাম, কিন্তু সে বিষয়টি আরও ভালো করে বুঝতে হবে এটি কেমন করে একটি টেকনিক to identify motion or to study motion, which will be consumed, which will be used to perform a specific task on the basis of a worker or on the basis of a specific machines। এরকম বিষয়গুলোকে আমরা বুঝতে পারি। যেমন সাইকেল গ্রাফ এবং ক্রোনোসাইকেল গ্রাফের মধ্যে একেবারে প্রধানতম এবং একটি আদর্শ পার্থক্য হচ্ছে, অর্থাৎ একেবারে সুনির্দিষ্ট পার্থক্য হচ্ছে এই যে ক্রোনোসাইকেল গ্রাফে আমাদের টাইমের সাপেক্ষে যে পাথটি আমরা নির্ধারণ করলাম একজন ওয়ার্কারের জন্য অথবা মেশিনের জন্য, সেগুলো টাইমের সাপেক্ষে পয়েন্টিং করা থাকবে। অর্থাৎ এই পাথটুকু সে মোশনে ব্যয় করেছে, তার জন্য এত সময় ব্যয় হয়েছে, এই আঙ্গিকে সুনির্দিষ্ট করা থাকবে। এটি হচ্ছে ক্রোনোসাইকেল গ্রাফ। আর সাইকেল গ্রাফ হচ্ছে সিম্পলি মোশন কোন ভাবে হয়েছে, কতটুকু সময়ের জন্য কোন ধরনের মোশন হয়েছে, তার নিরিখে বিভিন্ন রকমের লাইন তৈরি করা থাকবে, রেখা তৈরি করা থাকবে, পাথ ডিফাইন করা থাকবে। এই হচ্ছে সাইকেল গ্রাফ এবং ক্রোনোসাইকেল গ্রাফের মধ্যে একটি মূল পার্থক্য। এটি কিন্তু ইউজ করা হয় মোশন স্টাডির ক্ষেত্রে। তাতে আমরা পর্যালোচনা করতে পারি স্পিড নিয়ে, ডিরেকশন নিয়ে, সিকোয়েন্স নিয়ে,
এবং মোশনের ডিস্ট্যান্স নিয়ে আমরা পর্যালোচনা করে আমরা এগুলোকে আবার নতুন করে সন্নিবেশ করতে পারি, অ্যারেঞ্জমেন্ট করতে পারি, পরিবর্তন করতে পারি, যাতে কিনা আমাদের অযাচিত মোশনগুলো আমরা দূর করা যায় বা দূর করতে পারি। এরপরে আসতে পারে বা আসা উচিত অন্য একটা টেকনিক হিসাবে যে ওয়ার্কার মেশিন ডায়াগ্রাম এবং মেশিন মেশিন ডায়াগ্রাম। এই দুটো হয়তো নতুন নাম, কিন্তু একটু আলোচনা করলেই তোমরা সহজে বুঝতে পারবে যে ওয়ার্কার যেভাবে মোশনগুলো ব্যবহার করে সে কাজ সম্পাদন করলো, তার সাপেক্ষে মেশিন কোন ধরনের মোশন ব্যবহার করে সম্পাদন করলো, এই দুটোর যদি আমরা কম্প্যারিজন করি আলাদা আলাদা করে, তাহলেই একটি চার্টের উপরে তাদের ব্যয়িত মোশনগুলো, তাদের ব্যয়িত সময়গুলোকে সংগ্রহ করে আমরা এখানে উপস্থাপন করা হয় চার্ট প্রক্রিয়ায়, তাহলেই আমরা কম্প্যারিজন করে, অর্থাৎ তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে আমরা অযাচিত যে ওয়ার্কারের ক্ষেত্রেই হোক, মেশিনের ক্ষেত্রে হোক, যে মোশনগুলো আছে, মুভমেন্টগুলো আছে, সেগুলোকে আমরা দূর করে আদর্শ অবস্থায় বা অপটিমাইজ একটি ওয়ার্কিং সাইকেল তৈরি করতে পারি। একইভাবে মেশিন মেশিন ডায়াগ্রাম হচ্ছে অনুরূপ আরেকটি টেকনিক, যেখানে দুটো বা অধিক ততোধিক মেশিনের যে ইন্টারডিপেন্ডেন্সি আছে, সেগুলোর ক্ষেত্রে যে মোশনের যে বিষয়গুলো ঘটছে তাদেরকে তথ্য নিয়ে আমরা বিশ্লেষণ করে, তুলনামূলক বিশ্লেষণ করে আমরা নির্ধারণ করতে পারি যে এক মেশিন থেকে আরেক মেশিন, আরেক মেশিন থেকে আরেক মেশিন, এই যে যাওয়া আসা করতেছে তার মধ্য দিয়ে কী পরিমাণের তার সময় নষ্ট হচ্ছে মোশনের কারণে, অতিরিক্ত মোশনের কারণে, অযাচিত মোশনের কারণে, সেগুলো আমরা নির্ধারণ করে বাদ দিয়ে আদর্শ একটি অবস্থায় নিয়ে আসা যায় বা এরকম একটি কাজ করতে সহায়তা করে। তাহলে এই কৌশলগুলো ব্যবহার করে আমরা মোশন স্টাডি করতে পারি। প্রথমত হচ্ছে টাইম স্টাডির মাধ্যমে, মাইক্রো মোশন স্টাডির মাধ্যমে, সাইকেল গ্রাফ এবং ক্রোনোসাইকেল গ্রাফ ব্যবহার করে, ওয়ার্কার মেশিন ডায়াগ্রাম ব্যবহার করে, অথবা মেশিন মেশিন ডায়াগ্রাম ব্যবহার করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখার চেষ্টা করব যে টাইম স্টাডি প্রসিডিউরসগুলো কী কী এবং তাদের সীমাবদ্ধতা বা লিমিটেশনসগুলো কী। আসলে টাইম স্টাডি বলতে সে একই কথা বারবার বলতে হবে। টাইম স্টাডি বিষয়টির মধ্যে কি নিহিত আছে, যে সুনির্দিষ্ট একটি কাজকে বা কাজের অংশকে সম্পাদন করার জন্য আমরা যেভাবে তার প্রয়োজনীয় সময়কে সে ব্যয় করবে বা ওখানে নষ্ট হবে, এরকম একটি বিষয়কে আমরা নির্ধারণ করতে চাই। যে কৌশলের মাধ্যমে, যে সকল প্রক্রিয়ার মাধ্যমে, সেই সকল প্রক্রিয়া এবং কৌশলকে সমন্বিতভাবেই আমরা কিন্তু বলতে পারি হচ্ছে টাইম স্টাডি। ঠিক এই আঙ্গিকে আমরা বলতে পারি যে এর কাজটি সম্পাদন করার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন পড়ে, সেগুলোই হবে হচ্ছে প্রসিডিউরস ফর টাইম স্টাডি, প্রসিডিউরস টু টাইম স্টাডি। যেমন কি আমরা কি কাজ সম্পাদন করতে চাই, কেমন করে করতে চাই, করার সুযোগ কতখানি, এই জাতীয় বিষয়গুলো, মৌলিক যে প্রশ্নগুলো, তার যদি আমরা উত্তর খোঁজার চেষ্টা করি, সেটি হবে একটি প্রথম পদক্ষেপ। যে অবজেক্টিভসটা কি, আমাদের এই স্টাডি করার স্কোপ কতখানি আছে, ইত্যাদি বিষয়গুলো পর্যালোচনা করে যে উত্তরটি পাওয়া যাবে, সেটি হচ্ছে, বা এই জাতীয় কার্যক্রম যেটা, সেটি হচ্ছে প্রথম এক ধাপ টাইম স্টাডির ক্ষেত্রে। তারপরে হচ্ছে যে ওয়ার্কার এখানে সংশ্লিষ্ট থাকবে, যে মেশিন এখানে ব্যবহৃত হবে, তাদেরকে থরোলি অবজার্ভ করা, অবজারভেশনে নিয়ে আসা, ডেটা সংগ্রহ করা, উপাত্ত সংগ্রহ করা, এটি হচ্ছে দ্বিতীয় একটি ধাপ। নির্দিষ্ট ওয়ার্কারকে এবং নির্দিষ্ট মেশিনসমূহকে আমরা যদি পরিপূর্ণভাবে পর্যালোচনা করার সুযোগ পাই, তাহলে আমরা নিশ্চয়ই একটি আদর্শ কন্ডিশন সাপেক্ষে প্রপারলি অ্যাডজাস্টেবল একটি ব্যবস্থার মাধ্যমে আমরা কি করতে পারবো, আমরা কিন্তু ওই টাইম স্টাডির যে বিষয়টি সেটি নিরূপণ করতে পারবো। এরপরে আরেকটি আমাদের পদক্ষেপ হবে হচ্ছে
একেবারেই যে সকল কার্যক্রমগুলো খুব অনাহুত, যেগুলো করলে থাকলে আমাদের কাজটাকে দারুণভাবে ব্যাহত হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, সেই জিনিসগুলোকে আমরা নির্ধারণ করে বাদ দিয়ে দিব। সেক্ষেত্রে আমরা বলতে পারি ব্রেক ডাউন দি টাস্ক ইনটু এলিমেন্টস। কেমন করে? এটি এই পদক্ষেপে বলা হচ্ছে যে এরকম কিছু ক্ষুদ্র ক্ষুদ্র টাস্ক থাকতে পারে, যে এই টাস্কগুলো মাধ্যমে আমরা এই কাজটি সম্পাদন করি, কিন্তু দেখা যাবে যে ওই ক্ষুদ্র ক্ষুদ্র যে সকল টাস্ক রয়েছে সেই জিনিসগুলোকে আমরা যদি দূর করে ফেলি, কার্য সম্পাদন নাও করি, তাহলে আমাদের মূল কাজটি কিন্তু সম্পাদিত হতে পারে ভালোভাবেই। এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কাজের যে একটি গ্রুপ, সেটাকে আমরা সাধারণত বলা হয় এলিমেন্ট, এবং এই এলিমেন্টগুলোকেই আমরা যদি বৃহৎ কাজ বিশ্লেষণ করার সময়, টাইম স্টাডি করার সময় যদি আমরা সেই এলিমেন্টগুলোকে দূর করে ফেলতে পারি, তাহলে আমরা একটি আদর্শ টাইম পর্যালোচনা করে বের করে নিয়ে আসতে পারব। এবং সর্বশেষের যে পদক্ষেপ, সেটা হচ্ছে এই প্রত্যেকটি এলিমেন্টের জন্য কি পরিমাণের আমাদের সময় ব্যয় হবে, সেগুলোকে আমরা রেকর্ড রাখবো। তাহলে হবে হচ্ছে আমাদের টাইম স্টাডির পরবর্তী ধাপ, যে সকল এলিমেন্টের জন্য ব্যয়িত বা প্রয়োজনীয় টাইম এর রেকর্ড রাখা, সংরক্ষণ করা। এবং সর্বশেষে আমরা যে দুটো পদক্ষেপ নেওয়া উচিত, বা যে দুটো পদক্ষেপ থাকবে, সেটা হচ্ছে ওয়ার্কার অথবা মেশিনের পারফরমেন্স এই ব্যয়িত সময় সাপেক্ষে একটা রেটিংয়ে নিয়ে আসা, তুলনামূলক বিশ্লেষণের মাধ্যমে একটি স্কেলে নির্ধারণ করে তাদেরকে রেটিং করা, গ্রেডিং করা, যে কত পার্সেন্টেজ তারা করলো বা করতে পারবে, এরকম একটি বিষয়। এবং এই সকল কিছুর মাধ্যমে, সকল কিছুর মধ্য দিয়ে একটি আদর্শ টাইম নির্ধারণ করা, যে এই কাজের জন্য বা এই খণ্ডিত এই কাজের জন্য এই পরিমাণ সময় আমাদের দরকার পড়ে। মূলত আমরা যে এলিমেন্টের কথা বলছিলাম একটু আগে, সেখানে মূলত এরকম যে ক্ষুদ্র ক্ষুদ্র যে মোশনগুলো আছে, তার জন্য প্রয়োজনীয় যে ক্ষুদ্র ক্ষুদ্র সময় প্রয়োজন, স্বল্প সময়ের প্রয়োজন, অতি স্বল্প, সেইগুলোকে একত্রিত করলে একটি এলিমেন্ট হয়। সেগুলোকে বিশ্লেষণ করার বিষয়টাকে মূলত বলা হয় ব্রেক ডাউন দি টাস্ক ইনটু এলিমেন্টস। অর্থাৎ সকল টাস্কটাকে, গোটা টাস্কটাকে ছোট ছোট অংশে আমরা যদি উপাদানে বিভক্ত করি প্রয়োজনীয় নিরিখে, তখন সেটাকে বলা হবে হচ্ছে ওই পদক্ষেপ, যে পদক্ষেপের মাধ্যমে এলিমেন্ট নির্ধারণ করা হয় এবং সর্বশেষে প্রতিটি এলিমেন্টের জন্য কী পরিমাণ সময় ব্যয় করার দরকার পড়ে সেগুলোকে রেকর্ড রাখা হয়, এবং তারপরে ওয়ার্কার এবং মেশিনের সাপেক্ষে রেটিং দেওয়া হয়, এবং সর্বশেষে আদর্শ সময় নির্ধারণ করা হয়। এই এলিমেন্ট নির্ধারণ করার সময় যদি এমন হয়, আমরা পূর্বে যেরকম বলছিলাম অন্য কোনো সেশনে, যে এগুলোকে আমরা এলিমিনেট করে সেগুলো আমরা আদর্শ অবস্থায় আসতে পারি, সেগুলো কিন্তু একই সাথে বিবেচনায় নিয়ে রাখা হয় বা বিবেচনা করা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখার চেষ্টা করব হচ্ছে টাইম স্টাডির ক্ষেত্রে সীমাবদ্ধতা বা লিমিটেশনসগুলো কী কী। প্রথম আমরা তিনটে সীমাবদ্ধতার কথা বলতে পারি বা লিমিটেশনসের কথা বলতে পারি, যে এই জাতীয় প্রক্রিয়া গ্রহণ করার জন্য আসলে খুব টাইম কনজিউমিং এবং খুব কস্টলি, খুব সময় সাপেক্ষ একটি প্রক্রিয়া এগুলো করতে হয় বা করার দরকার পড়ে, যদি কিনা আমরা করতে চাই। এবং করলে কিন্তু একটি আদর্শ যে অবস্থা পাওয়া যাবে বা পাওয়া সম্ভব, সেটিকে কিন্তু দীর্ঘদিন ধরে ব্যবহার করার উপযোগিতা তৈরি করে রাখা উচিত। তা না হলে এত এক্সপেন্সিভ বা টাইম কনজিউমিং কোনো প্রসেস বা প্রসিডিউর নেওয়া উচিত। ইন্ডাস্ট্রিতে সাধারণত করা হয় এইভাবে, টাইম স্টাডি করে কোনো একটি সুনির্দিষ্ট কাজের জন্য যে আদর্শ মোশন এবং টাইমটাকে নির্ধারণ করা হয়, সেটা কিন্তু দীর্ঘদিন ধরে তারা ব্যবহার করে। তাহলে লিমিটেশনস হচ্ছে এটি খুব ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। তারপরে হতে পারে কি, যারা এটি করতে যাবে তাদের কিছু, যেহেতু মানুষ সঙ্গে সম্পৃক্ত থাকবে, তাদের কিছু এরর হয়ে যেতে পারে, ত্রুটি বিচ্যুতি ঘটতে পারে, বায়াসিংয়ের বিষয় হয়ে যেতে পারে। এই একটি লিমিটেশনস আছে টাইম স্টাডির ক্ষেত্রে, যেটিকে বিবেচনা নেওয়া উচিত। এবং সর্বশেষে হচ্ছে যে ওয়ার্কার এবং ম্যানেজার, যাদের মাধ্যমে, যাদেরকে নিয়ে এই কাজটি করার দরকার পড়ে, তারা এখানে আপত্তি
তুলতে পারে এবং বিপত্তি ঘটাতে পারে। তাদের ডিগনিটির বিষয়, তাদের স্বতন্ত্রতার বিষয়, তাদের জব সিকিউরিটির বিষয় যদি তারা ভেবে বসে, তাহলে হয়তো এই টাইম স্টাডি করা, প্রক্রিয়াটাকে ইমপ্লিমেন্ট করা হয়তো খুব সহজসাধ্য হয় না। এই হচ্ছে টাইম স্টাডি লিমিটেশনসগুলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা শুনতে পেয়েছো এবং বোঝার চেষ্টা করেছো। এরপরে টেক্সট পড়ে পরবর্তী যে অনুধাবনের বিষয়গুলো, পরবর্তী যেভাবে তোমাদেরকে মানসিক প্রস্তুতি নেওয়া উচিত জানার ক্ষেত্রে, সেই জিনিসগুলো নিশ্চয়ই তোমরা করবে। তাহলে আমরা বলতে পারি টাইম স্টাডি লিমিটেশনস হচ্ছে এটা খুব ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ। মানুষ সম্পৃক্ত থাকার সাপেক্ষে কিছু হিউম্যান ইরর বা বায়াসিংয়ের বিষয় ঘটতে পারে, এবং সর্বশেষে ওয়ার্কার বা ম্যানেজাররা এখানে আপত্তি তুলতে পারে এবং করার ক্ষেত্রে বিপত্তি ঘটাতে পারে বলে আশঙ্কা থেকে যায়। শিক্ষার্থীবৃন্দ, এই বলে এই এখনকার সেশন আমি শেষ করছি। তোমাদের সকলকে ধন্যবাদ।